একটি জরাজীর্ণ সুতোর টানে যদি গোটা একটা সাম্রাজ্যের অহংকার খসে পড়ে তবে তাকে কি বলবেন? আজ এমন এক তরুণের গল্প শোনাব যে ছেঁড়া শার্ট পরে এসেছিল এক রাজপ্রাসাদে, অথচ বিদায় নেওয়ার সময় সেই প্রাসাদের অধিপতি নিজে তার সামনে মাথা নত করলেন। তবে বন্ধুরা, কাহিনীর গভীরে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনাদের এই ভালোবাসাই আমাদের নতুন কিছু করার শক্তি যোগায়। আসুন এবার মূল ঘটনায় প্রবেশ করা যাক। সেদিন ছিল এক কুয়াশাচ্ছন্ন সকাল। জাহিদ যখন শহরের সবচেয়ে বিলাসবহুল সেই ডুপ্লেক্স বাড়ির সদর ফটকের সামনে গিয়ে দাঁড়ালো, তখন সেখানকার দারোয়ান তাকে এমন এক নজরে দেখল যেন সামনে কোনো উপদ্রব এসে হাজির হয়েছে। জাহিদের পরনে ছিল একটা মলিন তালি দেওয়া ফতুয়া, যার ডান দিকের কাঁধের অংশটা খানিকটা হাঁ করেছিল। পায়ে প্লাস্টিকের একজোড়া ক্ষয়ে যাওয়া স্যান্ডেল, চুলে ধুলোবালির আস্তরণ। রোদে পুড়ে যাওয়া তামাটে মুখে কিন্তু কোনো দৈন্য ছিল না, বরং সেখানে খেলা করছিল এক অদ্ভুত নির্লিপ্ততা। প্রহরীটি তীব্র কর্কশ গলায় চেঁচিয়ে উঠল, এই ছেলে, এখানে কি মনে করে? ভিক্ষা পাওয়ার রাস্তা ও পাশে, সোজা পথ ডাক। জাহিদ বিন্দুমাত্র উত্তেজিত না হয়ে খুব ধীর স্থিরভাবে বলল, আমি এখানে হাত পাততে আসিনি ভাই, ভেতরের বড় সাহেব নিজেই আমাকে আসতে বলেছেন। দারোয়ানটা হো হো করে হেসে উঠল, চরম উপহাসের সুরে সে বলল, তোর মতো একটা ফকিন্নিকে এই বাড়ির মালিক ডেকে পাঠাবে? মাথা পুরোপুরি গেছে নাকি রে তোর? জাহিদ কোনো কথা না বাড়িয়ে তার প্যান্টের পকেট থেকে একটা ভাঙা কাচের স্মার্টফোন বের করল এবং স্ক্রিনে ভেসে থাকা টেক্সট মেসেজটা দেখালো। সেখানে স্পষ্টাক্ষরে এই বাড়ির ঠিকানা আর ঠিক সকালের একটা নির্দিষ্ট সময় উল্লেখ করা ছিল। দারোয়ান প্রথমে ফোনের দিকে, তারপর জাহিদের আপাদমস্তক দেখে নাক সিটকে বলল, বুঝতে পেরেছি, কেউ তোর সাথে আচ্ছা রকমের রসকতা করেছে। জাহিদ আর কোনো পাল্টা যুক্তি দিল না। সে শান্তভাবে লোহার গেটের একপাশে গিয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো ক্ষোভ ছিল না, সমাজটার বিরুদ্ধে কোনো নালিশও ছিল না। ঠিক তখনই ভেতরের ড্রাইভওয়ে দিয়ে একটা কালো রঙের দামি গাড়ি বেরিয়ে আসছিল। গাড়ির পেছনের জানালার কাঁচটা ধীরে ধীরে নিচে নামল এবং ভেতরে বসা এক প্রবীণ ব্যক্তিত্ব বাইরের দিকে তাকালেন। তিনি আর কেউ নন, এই অঞ্চলের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক চৌধুরী। তার তীক্ষ্ণ দৃষ্টি যখনই জাহিদের ওপর গিয়ে থমকাল, তিনি বেশ কিছুক্ষণ অপলক চোখে ছেলেটির দিকে তাকিয়ে রইলেন। জাহিদ বিনম্র ভাবের নিজের চোখ দুটো মাটির দিকে নামিয়ে নিল, কিন্তু তার অবজ্ঞায় সেই একই রকম কাঠিন্য আর প্রশান্তি বিরাজ করছিল। গাড়িটা চলে যেতেই দারোয়ানটা সুস্থির শ্বাস ফেলে জাহিদকে ধমক দিয়ে বলল, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এবার বিদে হ, নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে? জাহিদ আলতো করে ঘুরে দাঁড়ালো, যেন সে সত্যিই চলে যাচ্ছে। ঠিক ওই মুহূর্তে মূল ভবন থেকে একজন গৃহকর্মী হন্তদন্ত হয়ে ছুটে এসে দারোয়ানকে উদ্দেশ্য করে বলল, আরে ভাই থামো, বড় সাহেব ওই ছেলেটিকে তখনই ভেতরে নিয়ে যেতে বলেছেন। দারোয়ান আকাশ থেকে পড়ল, কোন ছেলেটাকে? এর কথা বলছিস? গৃহকর্মীটি আঙুল উঁচু করে জাহিদকে দেখালো। মুহূর্তের মধ্যে প্রহরীর মুখের সমস্ত রং উবে গেল। জাহিদ নিজেও বেশ বিস্মিত হল। দারোয়ান তখন অত্যন্ত অনিচ্ছার সাথে গেটের তালা খুলে দিয়ে বলল, ভেতরে যাও, স্যার ডেকেছেন। জাহিদ ধীর পায়ে ভেতরে পা বাড়াল। প্রাসাদের ভেতরের অংশটা ছিল বাইরের চেয়েও বহু গুণ চোখ ধাঁধানো। ধবধবে সাদা মার্বেল পাথরের মেঝে, দেওয়ালে ঝুলছে ভিনদেশি সব চিত্রকর্ম আর ঝাড়বাতির রাজকীয় আলো। জাহিদের ছেঁড়া স্যান্ডেলের ঘষ্টানি আমার্জ সেই নিঝুম অন্দরমহলে স্পষ্ট প্রতিধ্বনিত হচ্ছিল। সে যখন বিশাল হলরুমের সামনে পৌঁছল, তখন গৃহকর্মীটি দরজাটা স্লাইড করে বলল, ভেতরে যান। জাহিদ প্রবেশ করল। ঘরের ঠিক কেন্দ্রস্থলে পাতা রাজকীয় সোফায় বসেছিলেন ইশতিয়াক চৌধুরী। তার ঠিক পাশেই বসেছিলেন তার সহধর্মিণী এবং তাদের একমাত্র তনয়া। মেয়ের নাম অনন্যা। অনন্যা যখনই জাহিদের মলিন পোশাক আর উস্কোখুস্কো চেহারার দিকে তাকালো, তার কপাল কুঁচকে একাকার হয়ে গেল। সে অত্যন্ত নিচু স্বরে তার মায়ের কানে কানে বলল, আম্মু, আব্বু শেষমেশ এই ছেঁড়াটিকে ডেকে এনেছেন। তার মাও জাহিদের দিকে তাকিয়ে বেশ বিরক্তিকর একটা মুখভঙ্গি করলেন। ইশতিয়াক চৌধুরী খুব পরখ করার মতো দৃষ্টিতে জাহিদের দিকে চাইলেন এবং প্রশ্ন করলেন, তুমিই জাহিদ? জাহিদ বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে উত্তর দিল, জি স্যার। ইশতিয়াক সাহেব সামনের একটা খালি সোফা দেখিয়ে বললেন, বসো। জাহিদ আলতো করে বসল।
তবে বসার সময় সে অত্যন্ত সচেতন ছিল যেন তার ধুলো মাথা কুশনটা দামি কুশনকে খুব বেশি স্পর্শ না করে। অনন্যা প্রতিটা বিষয় খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছিল। তার অবজ্ঞায় অবহেলার ছাপ স্পষ্ট ছিল। সে মনে মনে ভাবছিল, আব্বুর যে কি রুচি, কোথা থেকে যে এই সমস্ত রাস্তাঘাটের মানুষকে ধরে আনেন। ইশতিয়াক চৌধুরী আবার জানতে চাইলেন, বর্তমানে কি করছো? জাহিদ কয়েক মুহূর্ত নীরব রইল। তারপর নিচু গলায় বলল, এখনও তেমন কিছু গুছিয়ে উঠতে পারিনি। অনন্যা এবার উচ্চস্বরে টিটকারি দিয়ে উঠল, তার মানে সোজা কথায় আপনি একজন বেকার। জাহিদ মেয়েটির দিকে একবার তাকালো, কিন্তু কোনো প্রত্যুত্তর করল না। ইশতিয়াক চৌধুরী চোখ রামিয়ে অনন্যাকে শান্ত হতে ইশারা করলেন। এরপর তিনি জিজ্ঞেস করলেন, তোমার পরিবারে আর কারা আছেন? জাহিদের চোখের কোণটা পলকে আর্দ্র হয়ে উঠল। সে ফিসফিস করে বলল, এখন আর কেউ বেঁচে নেই। ঘরের মধ্যে হঠাৎই একটা ভারী নীরবতা জেঁকে বসল। অনন্যার মা এবার আর থাকতে না পেরে ইশতিয়াক সাহেবের দিকে ঝুঁকে বললেন, তুমি কি সত্যি আমাদের মেয়ের জন্য এই ছেলেটাকে পছন্দ করেছ? তার কণ্ঠস্বরে তীব্র অসন্তোষের সুর ছিল। ইশতিয়াক চৌধুরী সেই কথার কোনো জবাব না দিয়ে কেবল জাহিদের দিকে তাকিয়ে রইলেন। মনে হচ্ছিল সে ছেলেটার তালি দেওয়া পোশাক দেখছেন না, বরং তার ভেতরের আসল মানুষটাকে পড়ার চেষ্টা করছেন। ঠিক সেই মুহূর্তে একজন কাজের লোক রূপোর ট্রেতে করে চা নিয়ে ঘরে ঢুকল। সে প্রথমে ইশতিয়াক সাহেব এবং তার স্ত্রীকে কাপে গিয়ে দিল, তারপর দিল অনন্যাকে। কিন্তু যখন সে জাহিদের সামনে গেল, তখন তার মুখটা এমনভাবে বাঁকালো যেন জাহিদের পাশে দাঁড়ানোটাও তার কাছে এক ধরনের শাস্তি। সে চায়ের কাপটা রূঢ়ভাবে সামনের টেবিলে নামিয়ে রাখল, জাহিদের হাতে দেওয়ার প্রয়োজন মনে করল না। জাহিদ কোনো ক্ষোভ না দেখিয়ে টেবিল থেকে কাপটা তুলে নিল, তবে কাপটা ধরার সময় তার আঙুলগুলো সামান্য কাঁপছিল। অনন্যা সেটা খেয়াল করে তীব্র ব্যঙ্গের সুরে বলল, মনে হচ্ছে এত দামি চা জীবনে এই প্রথম মুখে দিচ্ছেন, তাই হাত কাঁপছে। জাহিদ তার চোখের দিকে চাইল, কিন্তু সেখানে কোনো ক্রোধের অগ্নি ছিল না, ছিল কেবল এক টুকরো স্নিগ্ধ হাসি। সেই হাসির আড়ালে যেমন ছিল বুক ফাটা যন্ত্রণা, তেমনই ছিল এক আকাশ আত্মমর্যাদা। ইশতিয়াক চৌধুরী এই পুরো দৃশ্যটা দেখছিলেন এবং তার চোখে এক নতুন আলোর ছটা দেখা গেল। তিনি হঠাৎ এক অপ্রত্যাশিত প্রশ্ন ছুড়ে দিলেন, যদি তোমাকে এই বিশাল সাম্রাজ্য এবং এই পরিবারের দায়িত্ব দেওয়া হয়, তুমি কি তা সামলাতে পারবে? অনন্যা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। আব্বু, তুমি এসব কি বলছো? তার মাও চরম আকাশ থেকে পড়লেন। জাহিদ এবার ইশতিয়াক চৌধুরীর চোখের দিকে সরাসরি তাকালো। কিছুক্ষণ স্তব্ধ থেকে সে খুব শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, দায়িত্ব কখনো দামি পোশাক দিয়ে পালন করা যায় না সাহেব, ওটা পালন করতে হয় ভেতরের নিয়ত আর সততা দিয়ে। পুরো ড্রয়িং রুমে আবার পিনপতন নীরবতা নেমে এলো। ইশতিয়াক চৌধুরীর ঠোঁটের কোণে একটা তৃপ্তির হাসি ফুটে উঠল, কিন্তু অনন্যার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। এই জীর্ণ ছেলেটিকে সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তার মনে হচ্ছিল তার বাবা তার গোটা জীবনটা নিয়ে একটা নিষ্ঠুর তামাশা করছেন। অনন্যা তীব্র ক্ষোভে ফেটে পড়ে বলল, আব্বু, পাত্র যদি এই লোক হয় তবে আমি এই বিয়েতে কোনোদিনও মত দেব না। এই বলেই সে দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার মাও মেয়ের পেছন পেছন যাওয়ার সময় ইশতিয়াক সাহেবকে উদ্দেশ্য করে বলে গেলেন, তুমি জীবনে সবচেয়ে বড় ভুলটি করতে যাচ্ছ। এখন সেই বিশাল ঘরে শুধু ইশতিয়াক চৌধুরী আর জাহিদ একা। বেশ কিছুক্ষণ দুজনেই সম্পূর্ণ নীরব হয়ে বসে রইলেন। তারপর ইশতিয়াক চৌধুরী সোফা ছেড়ে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। জাহিদও ভদ্রতাসূচক তৎক্ষণাৎ দাঁড়িয়ে পড়ল। প্রবীণ ব্যবসায়ীটি ছেলেটির একদম মুখোমুখি এসে দাঁড়ালেন। তিনি জাহিদের চোখের দিকে তাকালেন এবং এর পরেই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড যা জাহিদ কোনো দিন তার দূরতম কল্পনাতেও ভাবেনি। ইশতিয়াক চৌধুরী নিজের দুটি হাত এক করে জাহিদের সামনে জোর করলেন এবং তাকে সশ্রদ্ধ চিত্তে সালাম জানালেন। জাহিদ পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেল। তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সে প্রচণ্ড ঘাবড়ে গিয়ে বলল, স্যার, আপনি বয়সে এত বড়, এ কি করছেন আপনি? ইশতিয়াক চৌধুরীর চোখ দুটো তখন অশ্রু সজল। তিনি অত্যন্ত আবেগজড়িত কণ্ঠে বললেন, তুমি হয়তো আমাকে আজ চিনতে পারছো না বাবা, কিন্তু আমি তোমাকে প্রতিটা মুহূর্তে মনে রেখেছি। জাহিদের মুখে বিস্ময়ের সীমা ছিল না। সে গভীর মনোযোগ দিয়ে ইশতিয়াক সাহেবের মুখের রেখাগুলো পড়ার চেষ্টা করছিল, যেন স্মৃতির কোনো ধূসর পাতায় এই মুখাবয়বকে মেলানোর চেষ্টা করছে। স্যার, আমার মনে হয় আপনি আমাকে অন্য কোনো ব্যক্তির সাথে গুলিয়ে ফেলছেন, জাহিদ মিচু স্বরে বলল। ইশতিয়াক চৌধুরী মলিন হাসলেন। তার চোখ দিয়ে তখনও জল গড়িয়ে পড়ছিল। না বাবা, আমি আর যাই করি এই ভুল অন্তত করতে পারি না। যে মানুষটি নিজের জীবনের পরোয়া না করে আমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছিল, তাকে আমি আমৃত্যু ভুলব কি করে? জাহিদ এবার আরও বড় গোলদাঁধায় পড়ে গেল। সে কাপা গলায় বলল, আমি আপনাকে বাঁচিয়েছি?
ইশতিয়াক চৌধুরী একটা দীর্ঘশ্বাস ফেলে পাশের সোফাটায় বসলেন এবং জাহিদকেও বসার ইশারা করলেন। আজ থেকে বছর 5 আগের ঘটনা। ইশতিয়াক চৌধুরী স্মৃতিচারণ করতে লাগলেন। আমি একটা জরুরি কাজে গভীর রাতে হাইওয়ে দিয়ে গাড়ি চালিয়ে ফিরছিলাম। তখন চারদিক অন্ধকার আর মুষলধারে বৃষ্টি হচ্ছিল। জাহিদ খুব মন দিয়ে শুনছিল। হঠাৎ একটা বাঁক ঘুরতেই আমার গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটা গভীর খাদে ছিটকে পড়ে। আমার মাথায় মারাত্মক আঘাত লেগেছিল এবং আমি তৎক্ষণাৎ সংজ্ঞাহীন হয়ে পড়ি। ইশতিয়াক চৌধুরীর কণ্ঠস্বর আবেগে বুঝে এলো। সেই নির্জন হাইওয়েতে তখন কোনো একটা প্রাণীও ছিল না, কেউ না। তিনি জাহিদের চোখের দিকে তাকালেন, কেবল একটা দেবদূত ছাড়া। জাহিদের বুকের ভেতরটা দুরু দুরু করে কাঁপতে লাগল। সেই ছেলেটির পরনেও ছিল এক্কেবারে সাধারণ পোশাক, পায়ে জুতো পর্যন্ত ছিল না, কিন্তু সে নিজের জীবনের তোয়াক্কা না করে জ্বলন্ত গাড়ির দিকে এগিয়ে এসেছিল। এবার জাহিদের মনের ভেতর একটা চেনা স্মৃতির আলো জ্বলে উঠল। ইশতিয়াক চৌধুরী বলতে থাকলেন, সে জানালার কাঁচ ভেঙে আমাকে টেনে বের করল এবং নিজের কাঁধে তুলে নিয়ে প্রায় 2 কিলোমিটার পথ পায়ে হেঁটে কাছের একটা হাসপাতালে পৌঁছে দিল। জাহিদের হাত দুটো অজান্তেই কাঁপতে লাগল। সেই কাল রাতের ভয়ঙ্কর দৃশ্যটা তার চোখের সামনে জীবন্ত হয়ে ধরা দিল। সেই অবিশ্রান্ত বৃষ্টি, রক্তের গন্ধ আর একটা অর্ধমৃত দেহ। হাসপাতালের ডাক্তার সাহেব পরে আমাকে বলেছিলেন, ইশতিয়াক চৌধুরীর গলা ধরে এলো, যদি আর মাত্র 5টা মিনিট দেরি হতো তবে আমার শরীর থেকে সব রক্ত বেরিয়ে যেত এবং আমি আর বাঁচতাম না। বৃদ্ধের চোখ থেকে এবার অঝরে জল ঝরতে লাগল। অথচ সেই ছেলেটি আমার জ্ঞান ফেরার আগেই নিজের নাম ঠিকানা কিচ্ছু না জানিয়ে নিঃশব্দে হাসপাতাল থেকে চলে গিয়েছিল। পুরো ঘরে এক অলৌকিক নিস্তব্ধতা নেমে এলো। জাহিদ তখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে রইল। ইশতিয়াক চৌধুরী রুদ্ধ কণ্ঠে বললেন, সেই রাতের সেই নিঃস্বার্থ ছেলেটি আর কেউ নয় জাহিদ, সে ছিলে তুমি। জাহিদের ভেতনের পৃথিবীটা যেন ওলট পালট হয়ে গেল। তার মনে পড়ে গেল সেই রাতের কথা, যখন সে নিজে ছিল ক্ষুধার্ত, আশ্রয়হীন আর দুর্বল, অথচ এক অপরিচিত মানুষের প্রাণ বাঁচাতে সে নিজের সবটুকু শক্তি বাজি রেখেছিল। জাহিদ মৃদু স্বরে বলল, আমি তো শুধু একজন মানুষ হিসেবে অন্য একজন মানুষের পাশে দাঁড়িয়েছিলাম সাহেব, এর বেশি কিছু না। ইশতিয়াক চৌধুরী আবার সগর্বে দাঁড়িয়ে গেলেন। তিনি অত্যন্ত আবেগ ঘন হয়ে বললেন, না বাবা, তুমি আমাকে এক নতুন জন্ম দিয়েছিলে, আর আমি বিগত 5টা বছর ধরে হন্যে হয়ে তোমাকেই খুঁজে বেড়াচ্ছি। জাহিদ অবাক হয়ে বলল, আমাকে খুঁজছিলেন? হ্যাঁ, ইশতিয়াক চৌধুরী বললেন, আমি শহরের এমন কোনো হাসপাতাল বাকি রাখিনি যেখানে খোঁজ নিইনি। থানায় থানায় ঘুরেছি, কিন্তু তোমার কোনো হদিশ পাইনি। তিনি এবার একটু হেসে বললেন, আর আজ দেখো, বিধাতা নিজেই তোমাকে আমার দোরগোড়ায় এনে হাজির করেছেন। জাহিদ নির্বাক হয়ে রইল। তার মনের ভেতর হাজারটা অনুভূতির জোয়ার ভাটা চলছিল। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশে দাঁড়িয়ে অনন্যা এ সমস্ত কথা শুনছিল। সে আসলে রাগ করে চলে গেলেও কৌতূহলবশত আবার ফিরে এসেছিল এবং আড়াল থেকে পুরো সত্যটা জেনে নিয়েছিল। তার ভেতরের অহংকারের দেওয়ালটা মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এখন তার মুখে আর কোনো দম্ভ ছিল না, ছিল তীব্র আত্মগ্লানি আর লজ্জা। তার মনে পড়ল কিভাবে সেই মানুষটাকে বেকার বলে উপহাস করেছে। অনন্যার চোখ দুটো জলে ভরে উঠল। তবে তার মনের কোনো এখনও একটা খটকা রয়ে গিয়েছিল। সে ধীর পায়ে ঘরের ভেতরে ঢুকে বলল, আব্বু, উনি যদি তোমার প্রাণদাতাই হবেন, তবে এত বছর ধরে তুমি ওনাকে খুঁজে বের করে কেন সাহায্য করলে না? ইশতিয়াক চৌধুরী একটা গভীর দীর্ঘশ্বাস ফেললেন। আমি তো চেষ্টার কোনো ত্রুটি করিনি মা, কিন্তু ও তো নিজের কোনো পরিচয় রেখে যায়নি। আর আজ যখন ও সামনে এলো, তখন এই চূড়ান্ত দুরবস্থায় এসে দাঁড়ালো। অনন্যা জাহিদের দিকে তাকালো। এবার তার দৃষ্টিতে কোনো ঘৃণা বা অবজ্ঞা ছিল না, ছিল এক পরম বিস্ময়। সে খুব মৃদু কণ্ঠে জাহিদকে জিজ্ঞেস করল, আপনি আজ এই অবস্থায় কেন দিন কাটাচ্ছেন? আপনার এত কষ্ট, তাও কেন কারো কাছে হাত পাতলেন না? জাহিদ কয়েক মুহূর্ত চোখ বন্ধ করে রইল। তারপর খুব শান্ত স্বরে উত্তর দিল, কারণ আমার স্বর্গীয় মা আমাকে একটা কথা শিখিয়েছিলেন, কারো কাছে দয়া ভিক্ষা করার আগে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে পরিস্থিতির সাথে লড়াই করতে হয়। অনন্যা করুণ সুরে জিজ্ঞেস করল, আপনার মা এখন কোথায়? এই প্রশ্নটা করতেই জাহিদের চোখের বাঁধ ভেঙে গেল। সে রুদ্ধ কণ্ঠে বলল, তিনি এখন পরপারে, এই নশ্বর পৃথিবীতে আর নেই। পুরো ঘরের বাতাস এক লহমায় ভারী হয়ে উঠল। ইশতিয়াক চৌধুরী ব্যথিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল ওনার বাবা? জাহিদের কণ্ঠস্বর কাঁপতে লাগল।
ভয়াবহ ব্যাধি আর আমাদের চরম দারিদ্র্য, এই দুটো জিনিস মিলে ওনাকে আমার বুক থেকে কিনে নিয়েছে। অনন্যার বুকটা এক তীব্র বেদনায় মোচড় দিয়ে উঠল। জাহিদ বলতে লাগল, সেদিন আমার পকেটে ওনার প্রেসক্রিপশনের ওষুধ কেনার মতো সামান্য টাকাটাও ছিল না। আমি ওনার বিছানার পাশে অসহায়ভাবে দাঁড়িয়েছিলাম, কিন্তু কিচ্ছু করার ক্ষমতা আমার ছিল না। তার গাল বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে আমার দিকে তাকিয়ে শুধু বলেছিলেন, বাবা, পরিস্থিতি যতই কঠিন হোক, কখনো সততার পথ থেকে বিচ্যুত হইও না। ঘরে উপস্থিত প্রত্যেকে স্তব্ধ হয়ে রইল। অনন্যার চোখ থেকেও টপ টপ করে জল পড়তে লাগল। সে আজ প্রথম উপলব্ধি করল যে একটা মলিন আর ছেঁড়া পোশাকের আড়ালে কতটা বিশাল এবং মহৎ একটা আত্মত্যাগের ইতিহাস লুকিয়ে থাকতে পারে। ইশতিয়াক চৌধুরী অত্যন্ত দৃঢ় কণ্ঠে বললেন, আজকের পর থেকে তোমার জীবনে আর কোনো কিছুর অভাব আমি হতে দেব না বাবা। জাহিদ তৎক্ষণাৎ বাধা দিয়ে বলল, না সাহেব, আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। ইশতিয়াক চৌধুরী পরম স্নেহে হাসলেন, এটা কোনো করুণা নয় জাহিদ, এটা আমার উপর তোমার বকেয়া ঋণ। জাহিদ প্রবীণ মানুষটির চোখের দিকে তাকিয়ে রইল, তার মুখে কোনো ভাষা সরল না। ঠিক তখন অনন্যা প্রথমবারের মতো অত্যন্ত নরম এবং আর্দ্র গলায় প্রশ্ন করল, কিন্তু আব্বু, তুমি ওনাকে এখানে হঠাৎ বিয়ের প্রস্তাবের কথা বলে কেন ডেকে আনলে? এই প্রশ্নটা তখনও ড্রয়িং রুমের বাতাসে ভাসছিল। ইশতিয়াক চৌধুরী প্রথমে অনন্যার দিকে, তারপর জাহিদের দিকে তাকালেন এবং খুব ধীর লয়ে বললেন, কারণ আমি আমার একমাত্র মেয়ের জীবন কোনো বিত্তশালীহীন মানুষের হাতে সঁপে দিতে চাইনি। আমি চেয়েছিলাম অনন্যার জীবনটা একজন খাঁটি সোনার মতো মানুষের সাথে জড়াক। অনন্যা স্তম্ভিত হয়ে গেল। জাহিদও পুরোপুরি বাকরুদ্ধ। কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল, কারণ ইশতিয়াক চৌধুরী জাহিদের জীবনের সবচেয়ে বড় এবং গোপন সত্যটি এখনও প্রকাশ করেননি, যা সামনে এলে সব হিসেব নিকেশ ওলটপালট হয়ে যাবে। ঘরের ভেতর এমন এক গভীর নীরবতা বিরাজ করছিল যে প্রত্যেকের বুকের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছিল। অনন্যা কাঠের পুতুলের মতো দাঁড়িয়েছিল। তার মনের ভেতর এক প্রবল ঝড় বয়ে যাচ্ছিল। যে ছেলেটিকে একটু আগেও সে নিজের বাড়ির কাজের লোকের চেয়েও অধম ভাবছিল, সেই ছেলেটি এখন তার বাবার চোখে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পাত্র। জাহিদের মানসিক অবস্থাও ভিন্ন ছিল না। সে কখনো তার অতি অবাস্তব স্বপ্নেও ভাবেনি যে কোনো এক ধনকুবেরের প্রাসাদে বসে সে নিজের জীবনের এমন এক মূল্যায়ন শুনবে। সে অত্যন্ত বিনীতভাবে বলল, সাহেব, আপনি যে সম্মান দিলেন তার জন্য আমি চিরকাল আপনার কাছে কৃতজ্ঞ থাকব, কিন্তু সত্যি বলতে আমি এই রাজকন্যার যোগ্য নই। ইশতিয়াক চৌধুরী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন, যোগ্যতার সংজ্ঞা কি বাবা? যার ব্যাংকে কোটি টাকা আছে সে যোগ্য, নাকি যার বুকে একটা বিশাল বড় মন আছে সে যোগ্য? জাহিদ নিরুত্তর হয়ে রইল। তার কাছে এই অকাট্য যুক্তির কোনো জবাব ছিল না। অনন্যা তার বাবার মুখের দিকে তাকালো। সে তার পুরো জীবনে কখনো আব্বুর চোখে কোনো মানুষের প্রতি এত গভীর আস্থা আর বিশ্বাস দেখেনি, কিন্তু তার মনের ভেতরের বাস্তবসম্মত ভয়টা পুরোপুরি কেটে যায়নি। সে নিচু স্বরে বলল, আব্বু, বাস্তব জীবন তো শুধু মানবিকতা দিয়ে চলে না, সংসারে অনেক বড় বড় দায়িত্ব আর অর্থনৈতিক চাপ থাকে। ইশতিয়াক চৌধুরী মৃদু হাসলেন, একদম খাঁটি কথা বলেছ মা, কিন্তু সেই কঠিন দায়িত্বগুলো পালন করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার কোনটা বলো তো? অনন্যা কিছুক্ষণ ভেবে মাথা নাড়ল। সততা আর নৈতিকতা। ইশতিয়াক চৌধুরী সায় দিলেন। তিনি জাহিদের দিকে নির্দেশ করে বললেন, আর এই ছেলেটি হল সেই সততা আর আত্মমর্যাদার এক জীবন্ত প্রতীক। জাহিদ এবার বেশ অস্বস্তি বোধ করতে লাগল। এই অঢেল প্রশংসা তার মোটেও ভালো লাগছিল না। তার মনে হচ্ছিল সে এমন এক উচ্চতায় দাঁড়িয়ে আছে যেখানে তার কোনো প্রকৃত অধিকার নেই। সে বিনীতভাবে বলল, সাহেব, আমি কি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে পারি? অবশ্যই পারো বাবা, বলো। জাহিদ তার চোখের দিকে সরাসরি চেয়ে বলল, আপনি যদি আমার এত বছর ধরে খোঁজই করছিলেন, তবে আমাকে এই রাজপ্রাসাদে ডেকে এনে এভাবে অবমাননাকর পরীক্ষা নেওয়ার কি প্রয়োজন ছিল? আপনি তো সরাসরি আমাকে সব সত্যি বলতে পারতেন। ইশতিয়াক চৌধুরী কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম যে এই বিগত 5 বছরের তীব্র অভাব অনটন আর কঠিন বাস্তবতা তোমার ভেতরের সেই দেবতুল্য মানুষটাকে বদলে দিয়েছে কিনা। জাহিদ চমকে উঠল। ইশতিয়াক চৌধুরী আরও যোগ করলেন,
আমি পরখ করতে চেয়েছিলাম যে দারিদ্র্য তোমার মেরুদণ্ড আর আত্মসম্মানকে ভেঙে গুঁড়িয়ে দিতে পেরেছে কিনা, পরিস্থিতি তোমাকে অসৎ পথের দিকে নুইয়ে দিয়েছে কিনা। আর আজ আমি নিজের চোখে দেখে নিলাম যে জাহিদ আজও সেই আগের মতোই নিষ্কলুষ আছে। তিনি অত্যন্ত গর্বের সাথে বললেন, তোমার গায়ের জামাটা হয়তো আজ ছেঁড়া, কিন্তু তোমার ভেতরের চরিত্রটা আজও ইস্পাতের চেয়েও মজবুত। অনন্যা এই প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অনুভব করছিল। তার ভেতরের পুরো জগৎটা এক লহমায় ওলটপালট হয়ে যাচ্ছিল। সে ধীর পায়ে হেঁটে জাহিদের একদম কাছে এসে দাঁড়ালো। জাহিদ চোখ তুলে তার দিকে তাকালো। এই প্রথমবার তাদের দুজনের চোখ মিলল, যেখানে কোনো অহংকার বা ঘৃণার লেশ মাত্র ছিল না। অনন্যা অত্যন্ত অনুতপ্ত কণ্ঠে বলল, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনতে ভুল করেছিলাম। জাহিদ অত্যন্ত উদারতার সাথে বলল, না, আপনি কোনো অন্যায় করেননি। চশমার কাছে যা দেখা যায় মানুষ তো সেটাই বিশ্বাস করে। অনন্যার চোখে এবার জাহিদের প্রতি এক অদ্ভুত শ্রদ্ধাবোধ জেগে উঠল। সেই মুহূর্তে ইশতিয়াক চৌধুরী বললেন, তবে কাহিনীর সবচেয়ে বড় মোড়টা এখনও বাকি আছে। এমন এক চরম সত্য যা তোমাদের দুজনেরই জানা দরকার। জাহিদ এবং অনন্যা দুজনেই উৎসুক হয়ে প্রবীণ মানুষটির দিকে চাইল। ইশতিয়াক চৌধুরীর কণ্ঠস্বর এবার বেশ গম্ভীর শোনাল। জাহিদ, তোমার কি মনে আছে সেই ঝড়ের রাতের কথা, যখন তুমি আমাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে গিয়েছিলে? তখন তোমার বগলের নিচে একটা পুরনো মলাট ভাঙা ফাইল ছিল। জাহিদ একটু স্মৃতি হাতড়ানোর চেষ্টা করল, তারপর ধীরে ধীরে মাথা তোলালো। হ্যাঁ, ওটা তো আমার জীবনের একমাত্র সম্বল ছিল। সেই ফাইলের ভেতর তোমার শিক্ষা জীবনের সমস্ত সার্টিফিকেটগুলো রাখা ছিল, তাই তো? ইশতিয়াক চৌধুরী বললেন। জাহিদের চোখে এক তীব্র কষ্টের মেঘ জমে উঠল। জি স্যার, আমার মা কত কষ্ট করে নিজের গয়না বিক্রি করে আমাকে খাইয়েছিলেন, যাতে আমি পড়াশোনা করে একদিন বড় অফিসার হতে পারি। আমি দিনরাত এক করে পড়াশোনা শেষ করেছিলাম। তারপর কি হয়েছিল? অনন্যা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল। জাহিদের গলা ভারী হয়ে এলো। সেই রাতে হাসপাতালে যখন ডাক্তার আর নার্সদের পেছনে হন্যে হয়ে দৌড়াচ্ছিলাম, তখন সেই ফাইলটা কোথাও হাত থেকে পড়ে হারিয়ে যায়। সে অত্যন্ত বুক ফাটা আর্তনাদ নিয়ে বলল, সেই ফাইলের ভেতরেই লুকিয়েছিল আমার মায়ের দেখা সব স্বপ্ন, আর আমি যে একজন শিক্ষিত ছেলে তার একমাত্র প্রমাণ। ইশতিয়াক চৌধুরী খুব শান্ত গলায় বললেন, সেই ফাইলটা আসলে হারিয়ে যায়নি বাবা। জাহিদ বিদ্যুৎ স্পৃষ্টের মতো তার দিকে তাকালো। কি বলছেন এসব? তার মুখ থেকে কোনো মতে শব্দটা বেরোল। ইশতিয়াক চৌধুরী তার গৃহকর্মীকে ডেকে বললেন, রামু, আলমারি থেকে ওই পুরনো ফাইলটা নিয়ে এসো তো। কয়েক সেকেন্ডের মধ্যেই রামু একটা সুতো দিয়ে বাঁধা চেনা ফাইল নিয়ে হাজির হল। ইশতিয়াক চৌধুরী সেই ফাইলটি জাহিদের কাঁপতে থাকা হাতের সামনে বাড়িয়ে দিলেন। জাহিদ পরম মমতায় ফাইলটি ধরল। সে কাঁপতে কাঁপতে সুতোটা খুলে ভেতরে তাকালো। হ্যাঁ, তার প্রতিটা মেধা তালিকা, তার প্রতিটা সার্টিফিকেট, তার পরিচয়, সব কিছু একেবারে অক্ষত অবস্থায় রয়ে গেছে। জাহিদের চোখ থেকে এবার বাঁধ ভাঙা অশ্রু ঝরতে লাগল। সে রুদ্ধ কণ্ঠে বলল, আপনি এটা এতদিন ধরে আগলে রেখেছিলেন? ইশতিয়াক চৌধুরী পরম স্নেহে হাসলেন। এটা তো শুধু কাগজের টুকরো ছিল না জাহিদ, এটা ছিল সেই দেবদূতের একমাত্র পরিচয়, যে নিজের জীবনের পরোয়া না করে আমাকে এক নতুন পৃথিবী উপহার দিয়েছিল। অনন্যা এই দৃশ্য দেখে নিজের চোখের জল আর ধরে রাখতে পারল না। সে আজ প্রথমবার বুঝতে পারল যে জাহিদ সমাজ নির্ধারিত কোনো সাধারণ পথচারী বা গরিব ঘরের ছিটকে পড়া ছেলে নয়। সে একজন উচ্চ শিক্ষিত, প্রচণ্ড পরিশ্রমী এবং আকাশ সম আত্মমর্যাদা সম্পন্ন এক পুরুষ। কিন্তু ঠিক তখনই ইশতিয়াক চৌধুরী আরও একটি কথা যোগ করলেন, আর এই ফাইলের ভেতরে আরও একটা জিনিস লুকিয়েছিল বাবা, যা হয়তো তুমি এই জীবনের জাতাকলে পরে ভুলেই গেছ। জাহিদ অত্যন্ত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, আর কি ছিল স্যার? ইশতিয়াক চৌধুরী ফাইলের একটা কোণ থেকে ভাঁজ করা একটা অফিসিয়াল কাগজ বের করে জাহিদের চোখের সামনে ধরলেন। জাহিদের দৃষ্টি যখনই সেই কাগজের লোগো আর লেখার ওপর পড়ল, তার মুখের সমস্ত অভিব্যক্তি এক নিমেষে বদলে গেল। তার চোখ দুটো যেন বিস্ময়ে ঠিকরে বেরিয়ে আসতে চাইল, কারণ সেই কাগজে যা লেখা ছিল তা ছিল তার জীবনের সবচেয়ে বড় এবং নির্মম এক সত্য, এমন এক সত্য যা এতগুলো বছর ধরে তার ভাগ্যলিপি থেকে আড়ালে রয়ে গিয়েছিল। জাহিদের হাত দুটো তীব্রভাবে কাঁপছিল। সে অত্যন্ত সতর্কতার সাথে কাগজটি হাতে তুলে নিল।
তার চোখগুলো প্রতিটা লাইনের ওপর দিয়ে স্তব্ধ হয়ে যাচ্ছিল এবং যতই সে পড়তে থাকছিল তার গাল বেয়ে অশ্রুধারা নামছিল। এটা এটা কিভাবে সম্ভব? এটা তো হতে পারে না। তার ঠোঁট দুটো থরথর করে কাঁপছিল। অনন্যা এবার আর নিজেকে সামলে না পেরে কিছুটা এগিয়ে এসে জিজ্ঞেস করল, কি লেখা আছে ওতে? দয়া করে বলবেন? জাহিদ কয়েক সেকেন্ড কোনো কথাই বলতে পারল না। তার কণ্ঠনালী যেন পুরোপুরি বুঝে গিয়েছিল। তারপর সে এক অলৌকিক কাঁপা গলায় বলল, এটা এটা আমার সেই সরকারি চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার। অনন্যা তীব্রভাবে চমকে উঠল। চাকরির নিয়োগপত্র? ইশতিয়াক চৌধুরী খুব গম্ভীর অথচ ভারী গলায় বললেন, হ্যাঁ মা, এটা সেই নামী বহুজাতিক কোম্পানির চূড়ান্ত নিয়োগপত্র, যেখানে জাহিদ আজ থেকে 5 বছর আগে তার মেধার জোরে চাকরিটা পেয়েছিল। জাহিদের চোখের সামনে অতীত যেন এক সিনেমার মতো ভাসতে লাগল। 5 বছর আগের সেই সোনালি দিন, যখন সে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিটা হাতে নিয়ে বাড়ি ফিরেছিল, যখন তার বৃদ্ধা মা তার চোখের দিকে তাকিয়ে এক আকাশ সুখের স্বপ্ন বুনেছিলেন, যখন এই বড় কোম্পানি থেকে তাকে প্রথম ডাকার চিঠি পাঠানো হয়েছিল। সেই দিনটা ছিল তার জীবনের সবচেয়ে আনন্দময় দিন। তার মা সেদিন জাহিদকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিলেন, এবার আমার সব দুঃখের দিন শেষ হলো রে বাবা। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই চাকরিটা জাহিদের আর কোনোদিন শুরু করা হয়ে ওঠেনি। কারণ ঠিক যে রাতে সে চাকরিতে যোগ দেওয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক সেই রাতেই হাইওয়েতে ইশতিয়াক চৌধুরীর সেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। আর সেই রাতেই সে নিজের কেরিয়ারের কথা ভুলে গিয়ে ইশতিয়াক সাহেবের জীবন বাঁচাতে ঝাঁপিয়ে পড়েছিল। সেই হাসপাতালের চরম বিশৃঙ্খলা আর ঝড়ের রাতে তার জীবনের সমস্ত স্বপ্ন আর সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ফাইলের সাথে হারিয়ে যায়। এরপর মায়ের মরণ ব্যাধি, চিকিৎসার অঢেল খরচ আর দারিদ্র্যের তীব্র কষাঘাত আর বেঁচে থাকার নিষ্ঠুর লড়াইয়ে তার সেই সোনালি স্বপ্নটা কোন সুদূরে হারিয়ে গিয়েছিল সে নিজেও জানত না। জাহিদের চোখ থেকে টপ টপ করে জল পড়তে লাগল। যদি এই কাগজটা সেদিন আমার হাত থেকে হারিয়ে না যেত, তবে হয়তো অর্থের অভাবে আমার মা আজ বিনা চিকিৎসায় মারা যেতেন না। তার কণ্ঠস্বর কান্নায় ভেঙে পড়ল। পুরো ঘরে এক গভীর বিষাদের ছায়া নেমে এলো। অনন্যার চোখ দুটো তখন অশ্রুতে টইটম্বুর। ইশতিয়াক চৌধুরী খুব আলতো করে জাহিদের কাঁধে হাত রেখে বললেন, আমি গত সপ্তাহে সেই কোম্পানির পরিচালনা পর্ষদের সাথে নিজে কথা বলেছি জাহিদ। জাহিদ অশ্রু সজল চোখে অবাক হয়ে তার দিকে তাকালো। আমি তাদের সেই কাল রাতের সমস্ত ঘটনা খুলে বলেছি, আর তারা অত্যন্ত সম্মানের সাথে জানিয়েছে যে জাহিদ যদি আজকেও চায়, তবে সেই পদটি আজও তার জন্যই শূন্য রাখা আছে। জাহিদ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সত্যি স্যার, তারা আমাকে চাকরিটা দেবে? হ্যাঁ বাবা, ইশতিয়াক চৌধুরী অত্যন্ত দৃঢ়ভাবে বললেন, কারণ মানুষের ভেতরের মেধা আর যোগ্যতা কখনো পুরনো বা বাসি হয়ে যায় না। জাহিদের বুকের ভেতর যেন বহু বছর ধরে নিভে থাকা এক টুকরো আশার প্রদীপ এক লহমায় প্রজ্বলিত হয়ে উঠল। কিন্তু ঠিক তখনই অনন্যার মনে আরও একটা যৌক্তিক প্রশ্ন জেগে উঠল। সে বেশ নরম গলায় জিজ্ঞেস করল, কিন্তু আব্বু, তুমি এই পরম সত্যটা এতগুলো দিন ওনার কাছ থেকে লুকিয়ে রাখলে কেন? ইশতিয়াক চৌধুরী কয়েক মুহূর্ত চোখ বুজে রইলেন। তারপর তার মনের আসল সত্যটা প্রকাশ করলেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম এই ছেলেটি তার জীবনের এত বড় প্রাপ্তি আর পরিচয় হারিয়ে ফেলার পরও কতটা শক্ত হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে লড়াই করতে পারে। তিনি পরম গৌরবের সাথে জাহিদের দিকে তাকিয়ে বললেন, আর আজ আমি প্রমাণ পেয়ে গেছি জাহিদ, তুমি শুধু তোমার প্রাতিষ্ঠানিক ডিগ্রি বা পদবি দিয়ে বড় নও, তুমি বড় তোমার সুউচ্চ চরিত্র আর মানসিকতা দিয়ে। জাহিদ লজ্জায় মাথা নিচু করে নিল। সে ভেবে পাচ্ছিল না যে এই বিশাল ঋণ আর উপকারের প্রতিদান সে কিভাবে শোধ করবে। ঠিক তখনই অনন্যা অত্যন্ত ধীর পায়ে এগিয়ে এসে জাহিদের মুখোমুখি দাঁড়াল। এখন তার চেহারায় কোনো আভিজাত্যের দম্ভ ছিল না, ছিল কেবল এক অপরিসীম শ্রদ্ধাবোধ। সে খুব নিচু স্বরে জিজ্ঞেস করল, আপনি এত কষ্টের মধ্যেও কেন কোনোদিন কারো কাছে একটা টাকাও সাহায্য চাননি? জাহিদ খুব শান্ত অথচ গম্ভীর গলায় উত্তর দিল, কারণ আমি আমার মায়ের শেষ ইচ্ছা আর ওয়াদা কোনো অবস্থাতেই ভাঙতে চাইনি। কি ওয়াদা ছিল সেটা? অনন্যা জানতে চাইল। জাহিদের চোখের দৃষ্টিতে এক অদ্ভুত গভীরতা নেমে এলো। সে বলল, আমার মা বলেছিলেন, বাবা, পরিস্থিতি যতই কঠিন হোক, পেটে খিদে যতই তীব্র হোক, কিন্তু কখনো নিজের আত্মসম্মান আর বিবেককে বাজারে বিক্রি করে দিও না। অনন্যার চোখ থেকে এবার অঝরে অশ্রু ঝরে পড়ল। সে আজ জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা পেল।
পৃথিবীতে আসল ধনবান হওয়া মানে ব্যাংকে কোটি টাকা থাকা নয়, আসল ধনবান হল মনের ভেতনের সুদৃঢ় চরিত্র। ঠিক ওই আবেগঘন মুহূর্তে ইশতিয়াক চৌধুরী হঠাৎ গম্ভীর কণ্ঠে বললেন, তবে আমাদের কাহিনীর চূড়ান্ত সিদ্ধান্তটা কিন্তু এখনও বাকি রয়ে গেছে। জাহিদ এবং অনন্যা দুজনেই অত্যন্ত কৌতূহল নিয়ে প্রবীণ মানুষটির দিকে তাকালো। ইশতিয়াক চৌধুরী বেশ ভারী গলায় বললেন, জাহিদ, এখন যখন তোমার হারানো পরিচয়, তোমার সম্মানজনক চাকরি এবং তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তোমার কাছে ফিরে এসেছে, তখন কি তুমি আমার এই অহংকারী মেয়ের সাথে তোমার জীবনের জুটি বাঁধতে রাজি আছো? মুহূর্তের মধ্যে পুরো ঘরের সময় যেন থমকে গেল। অনন্যার হৃৎস্পন্দন এক লাফেই বহুগুণ বেড়ে গেল। তার সমস্ত কৌতূহলী দৃষ্টি এখন জাহিদের ওপরে নিবদ্ধ। এটি এমন এক প্রশ্ন ছিল যা শুধু একটা সামাজিক বিয়ের সম্বন্ধ ছিল না, বরং দুটো সম্পূর্ণ ভিন্ন মেরুর জীবনের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছিল। জাহিদ একদম নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার মনের ভেতর একই সাথে অনেকগুলো ভাবনা খেলা করছিল। অতীতের সেই তীব্র যন্ত্রণা, বর্তমানের এই রাজকীয় সম্মান, আর সামনে এক অজানা ভবিষ্যতের হাতছানি। সে ধীরে ধীরে তার চোখের পলক তুলল। তার চোখ সরাসরি অনন্যার চোখের মণিকোঠায় গিয়ে আঘাত করল। কিছুক্ষণের জন্য দুজনের মাঝখানে এক আদিম এবং গভীর নীরবতা ভর করল। সেই নীরবতার আড়ালে লুকিয়েছিল হাজারো অনুচ্চারিত প্রশ্ন এবং হাজারো না বলা উত্তর, আর ছিল এমন এক সিদ্ধান্ত যা তাদের দুজনের জীবনকে চিরতরে বদলে দিতে পারত। জাহিদ একটা দীর্ঘ এবং ভারী শ্বাস নিল। সে প্রথমে ইশতিয়াক চৌধুরীর দিকে তাকালো, তারপর অনন্যার দিকে চেয়ে খুব শান্ত অথচ এক অলৌকিক দৃঢ় কণ্ঠে বলল, সাহেব, আমি আপনার এই গুণবতী মেয়ের জীবন সঙ্গী হওয়ার যোগ্য আজও নই। অনন্যার বুকটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার শ্বাস আটকে এলো। ইশতিয়াক চৌধুরীও চরম আকাশ থেকে পড়লেন। কেন বাবা, এমন কথা কেন বলছো? তিনি জিজ্ঞেস করলেন। জাহিদ অত্যন্ত বিনম্রতার সাথে বলল, কারণ আমি কোনোভাবেই চাই না যে আমাদের এই পবিত্র আত্মিক সম্পর্কটা কোনো এক পাক্ষিক উপকার বা ঋণের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকুক। পুরো ঘরে আবার পিনপতন নীরবতা নেমে এলো। জাহিদ বলতে লাগল, আপনি আমার জীবনের জন্য যা করেছেন তা কোনোদিন ভোলার নয়। আপনি আমাকে আমার হারিয়ে যাওয়া পরিচয় ফিরিয়ে দিয়েছেন, আমার মায়ের স্বপ্ন ফিরিয়ে দিয়েছেন। কিন্তু বিয়ে তো শুধু পারস্পরিক শ্রদ্ধা আর নিঃস্বার্থ ভালোবাসার ওপর ভিত্তি করে হওয়া উচিত, কোনো করুণা বা ঋণের বোঝাই নয়। অনন্যার চোখ আবার জলে ভেসে গেল। সে আজ প্রথমবার অনুভব করল যে এই পৃথিবীর চেনা পুরুষদের চেয়ে এই ছেলেটা কতটা আলাদা আর কতটা উঁচু স্তরের। জাহিদ আবার বলল, আমি চাই না যে ভবিষ্যৎ জীবনে কখনো অনন্যাজির মনে হয় যে তিনি পরিস্থিতি বা বাবার ঋণের চাপে পড়ে আমার মতো একটা সাধারণ ছেলের সাথে কোনো আপোষ করেছেন, কিংবা আমার মনে হয় যে আমি ওনার বাবার সম্পদ দেখে কোনো সুযোগ নিয়েছি। ইশতিয়াক চৌধুরীর চোখে এক পরম তৃপ্তি আর গর্বের আলো ঝলমল করে উঠল। তিনি হেসে জিজ্ঞেস করলেন, তাহলে তুমি ঠিক কী চাও বাবা? জাহিদ মৃদু স্বরে বলল, আমি চাই প্রথমে আমি আমার নতুন চাকরিতে যোগ দিয়ে নিজের যোগ্যতায় নিজের পায়ে দাঁড়াই, নিজের একটা আলাদা পরিচয় সমাজে গড়ে তুলি। আর সেই দিনও যদি অনন্যাজি আমাকে একজন যোগ্য মানুষ হিসেবে মনে স্থান দেন, তবে সেটাই হবে আমার জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য। এই কথাটি শোনার পর অনন্যা আর নিজের আবেগকে কোনোভাবেই ধরে রাখতে পারল না। সে তার জীবনে অনেক দামি ব্র্যান্ডের গাড়ি চড়া, বিলাসী ধনী যুবক দেখেছে, কিন্তু এত বিশাল এবং রাজকীয় মনের অধিকারী কোনো মানুষের দেখা সে কখনো পায়নি। সে অত্যন্ত ধীর পায়ে জাহিদের একদম কাছে এসে দাঁড়ালো। তার কণ্ঠস্বর তখন আবেগে কাঁপছিল। আমি যদি আজ এই মুহূর্তেই আপনাকে আমার জীবনসঙ্গী হিসেবে মনে মনে গ্রহণ করে নিই তবে? জাহিদ চরমভাবে চমকে উঠল। সে তীব্র বিস্ময় নিয়ে অনন্যার মুখের দিকে তাকালো। অনন্যার চোখে তখন কোনো ছলনা ছিল না, ছিল কেবল এক পরম সত্যের আলো। সে বলল, আজ আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় ধ্রুব সত্যটা শিখিয়েছেন যে আসল ধনী হওয়া কাকে বলে। আর আমি আমার বাকিটা জীবন এমন একজন মানুষের হাত ধরে কাটাতে চাই যে বাইরে থেকে মলিন হলেও ভেতর থেকে পৃথিবীর সবচেয়ে ধনী। ইশতিয়াক চৌধুরী এই দৃশ্য দেখে অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়লেন। তিনি বললেন, মা অনন্যা, এই জীবন এবং সিদ্ধান্তের মালিক সম্পূর্ণ তুমি নিজেই।
জাহিদ কয়েক মুহূর্ত চোখ বুজে রইল। সে তার মায়ের সেই হাসি মুখ আর তার দেওয়া উপদেশের কথা মনে মনে স্মরণ করল। তারপর সে খুব নিচু স্বরে বলল, যদি এই সিদ্ধান্তটি কোনো প্রকার সামাজিক বা পারিবারিক চাপ ছাড়া সম্পূর্ণ অনন্যাজির নিজের মনের ইচ্ছা হয়, তবে আমার আর কোনো আপত্তি থাকার কথা নয়। অনন্যার ঠোঁটের কোণে এবার এক টুকরো চমৎকার হাসি ফুটে উঠল। এই হাসি কোনো আভিজাত্যের দম্ভের ছিল না, এটা ছিল এক পরম শ্রদ্ধা আর খাঁটি ভালোবাসার বহিঃপ্রকাশ। এর ঠিক কয়েক মাস পরেই জাহিদ সেই তার কাঙ্ক্ষিত সরকারি চাকরিতে যোগ দিল। নিজের সততা, একাগ্রতা আর কঠোর পরিশ্রম দিয়ে সে খুব অল্প সময়ের মধ্যেই অফিসের সবার মন জয় করে নিল। সে কোনোদিনও ইশতিয়াক চৌধুরীর নাম বা প্রভাবের সামান্যতম আশ্রয়ও নেয়নি। সে নিজের এক অনন্য পরিচয় নিজের মেধা দিয়েই তৈরি করল। আর একদিন ঠিক সেই রাজকীয় প্রাসাদের হলরুমেই, যেখানে একদাসে ছেঁড়া ফতুয়া আর ধুলোবালি মাখা পায়ে এক কোণে অপরাধীর মতো দাঁড়িয়েছিল, আজ সে বরের সাজে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কিন্তু এবার তার গায়ের দামি শেরওয়ানি নয়, তার ভেতরের সুউচ্চ আত্মসম্মান আর সততা চারিদিকের আলোকেও হার মানিয়ে যাচ্ছিল। আসলে মানুষের প্রকৃত পরিচয় তার বাইরের চকমকে পোশাক, ব্যাংকের অঢেল অর্থ কিংবা সাময়িক খারাপ পরিস্থিতি দিয়ে কখনো মাপা যায় না। মানুষের আসল পরিচয় ফুটে ওঠে তার ভেতরের সুদৃঢ় চরিত্র, তার সততা আর তার আত্মমর্যাদার মাপকাঠিতে। কারণ ছেঁড়া তালি দেওয়া পোশাক তো শুধু নশ্বর শরীরের ওপর থাকে, কিন্তু একটা মজবুত আর সৎ চরিত্র সরাসরি মিশে থাকে অমর আত্মার গহীনে। যদি এই গল্পটি আপনাদের হৃদয়ের কোনো এক কোণে আঘাত করে থাকে এবং আপনাদের চোখকে সামান্যতম হলেও আর্দ্র করে থাকে, তবে আপনাদের মূল্যবান অনুভূতিগুলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনাদের একটি সুন্দর মন্তব্য হয়তো অন্য কোনো দিশাহারা মানুষের বুকে সততার আলো জ্বালিয়ে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন এবং এমন সব হৃদয়স্পর্শী সত্য কাহিনীর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখতে একদম ভুলবেন না। ধন্যবাদ।